আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনার দিন পলাশীতে বোমার আঘাতে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বোমার আঘাতে এই ঘটনা বলে অভিযোগ করে বিরোধী দলগুলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলেছে, বিরোধী নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে এই মৃত্যুর ঘটনা ব্যবহার করছে। রাজ্য বিধানসভায় গতকাল তাদের 4 বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি আজ বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছে। খেলাধুলার উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করেছেন। বর্ষার কারণে রাজ্যের সব জেলাতেই চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোষী প্রয়াত, জীবনাবসান বাংলার অলিম্পিয়ান ভারোত্তোলক লক্ষ্মীকান্ত দাসেরও। আসি বিস্তারিত খবরে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনার দিন পলাশীর মুলান্দি গ্রামে বোমার আঘাতে চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বোমার আঘাতে এই ঘটনা বলে অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ঘটনার নিন্দা করে বলেছেন, রক্তপাত ছাড়া একটি উপনির্বাচনও তৃণমূল কংগ্রেস জিততে পারে না। দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের আমলে কোনো বিরোধী রাজনৈতিক দলই সুরক্ষিত নয়। তৃণমূলের আমলে কোনো দলই, কোনো রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয়। বাচ্চা মেয়েটি 9-10 বছর বয়স হবে, তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ তৃণমূল না করার জন্য। আর হিন্দুদের ভোটের প্রায় 72.60 অর্থাৎ প্রায় 73% ভোট বিজেপি পেয়েছে। এই ট্রেন্ড দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, দেশের অনেক জায়গাতে উপনির্বাচন হলেও কোথাও এ ধরনের হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যায়নি। দলের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন, গণতন্ত্র তৃণমূল কংগ্রেসের কাছে আবরণ মাত্র। উপনির্বাচনে শাসক দল জয়ের পর যারা তাদের ভোট দেয়নি তাদের উপরেই হামলা চালানো হয় বলে তার দাবি। এই ধরনের হামলা ও মৃত্যুর ঘটনার যৌক্তিকতা নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান তিনি। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও কালীগঞ্জ উপনির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেস কেন হিংসা ছড়াচ্ছে সেই প্রশ্ন তোলেন। পরপর বোমা মেরেছে নির্দিষ্ট লক্ষ্য করে। তৃণমূল বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি আর তৃণমূল তা ভেঙে মানুষ এগোতে চাইছে। উপনির্বাচন বাম কংগ্রেস শূন্য করে দিতে পারেনি, যেমন ছিল লোকসভায় প্রায় সেরকম ভোট পেয়েছে। সংগঠিতভাবে পরিকল্পিত তৃণমূলের এই আক্রমণ। সিপিআইএম লিবারেশন বলেছে, যে জয়ের উল্লাসে শিশুর প্রাণ যায় তা আসলে গণতন্ত্রের পরাজয়। দলের জেলা সম্পাদক জয়তু দেশমুখ জানিয়েছেন, এই ঘটনার উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে জেলা জুড়ে আজ ধিক্কার দিবস পালন করা হবে। এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এর সমালোচনা করেছেন। অন্যদিকে বিরোধীরা নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে দুর্ভাগ্যজনক একটি মৃত্যুর ঘটনা ব্যবহার করতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করেছে। আগেই জানানো হয়েছে, কালীগঞ্জে ভোট গণনার দিনেই পলাশীর মুলান্দি গ্রামে বোমার আঘাতে ওই ছাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও একজন। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএম সমর্থকদের ওপর আক্রমণ চালায়, তাদের বাড়িঘর লক্ষ্য করে বোমাও ছোড়ে। এই বোমাবাজির মধ্যেই পড়ে প্রাণ হারায় তামান্না। এই ঘটনার পর পুলিশ সুপার অমরনাথকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে যায়। কথা বলেন মৃত শিশুটির মায়ের সঙ্গেও। পুলিশের কাছে ক্ষোভে ফেটে পড়েন তামান্নার পরিবারের সদস্যরা। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সন্ধ্যায় তামান্নার পরিবারের পক্ষ থেকে মীরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ডিওয়াইএফআই কর্মীরাও ফাঁড়িতে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ঘণ্টাখানেক সেখানে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই কর্মীরা।
এদিকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আরিফা আহমেদ জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষকে 50,049 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। রাজ্য বিধানসভায় গতকাল তাদের 4 বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি আজ রাজ্য বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিকদের বলেন, বিধায়কদের সাসপেনশন এবং তাদের নিগ্রহ করার প্রতিবাদে এই বিক্ষোভ দেখানো হবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএর প্রতি সমর্থন জানিয়ে আমরা বিধানসভার শেষ দিনও বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেইনস্টে আর একটা সেশন বাকি আছে, উইন্টার সেশন, আমরা আবার অনাস্থা আনবো। এছাড়া বিজেপি পরিষদীয় দল বিধানসভার আগামী অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বলেও শুভেন্দুবাবু জানান। তার দাবি, তারা গতকাল অধিবেশনে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও অধ্যক্ষ বিধায়কদের সাসপেন্ড করেন। এছাড়া বিধায়কদের নিগ্রহ করে বাইরে বের করে দেওয়া হয়। মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ কয়েকজনের চশমা ও ঘড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। বিরোধী দলনেতা জানান, এর বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে প্রথমে তিনি শুধুমাত্র মাইক ও টেবিল ভাঙার জন্য তদন্তের কথা বলেন। পরে তারা প্রতিবাদ জানালে বিধায়কদের নিগ্রহের বিষয়ে তদন্তের আশ্বাস দেন অধ্যক্ষ। আগে জানানো হয়েছে, বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার অধিবেশন গতকাল এমন উত্তপ্ত হয়ে ওঠে যা সাম্প্রতিককালে নজিরবিহীন। সাসপেন্ড করা হয় অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও এবং দীপক বর্মনকে। বিধানসভায় গতকাল মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের ওপর আক্রমণের অভিযোগে দলের পক্ষ থেকে গতকাল কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগে ধৃতকে গতকাল দুর্গাপুর আদালতে তোলার সময় আদালত চত্বরে দলীয় কর্মীদের স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোলের কালীপাহাড়ির বাসিন্দা বিজেপি কর্মী করণ চৌবে সাইকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বুদবুদের কাছে 19 নম্বর জাতীয় সড়কে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করে বলে অভিযোগ। আহত করণের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গলসির পারাজ থেকে আনসারি শেখ নামে একজনকে গ্রেপ্তার করে। তাকে গতকাল আদালতে তোলার সময় শুরু হয় ধুন্ধুমার। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর নতুন রাজ্য সম্পাদক হয়েছেন মুর্শিদাবাদের ধ্রুবজ্যোতি সাহা। তিনি মীনাক্ষী মুখার্জির স্থলাভিষিক্ত হলেন। ধ্রুবজ্যোতি এতদিন ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি। নতুন সভাপতি হয়েছেন পূর্ব বর্ধমানের অয়নাংশু সরকার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। খেলাধুলোর উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত এবং বেসরকারি উদ্যোগও প্রয়োজন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করেছেন। বিধানসভায় গতকাল বেসরকারি দ্য নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ বিল 2025-এর ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি বলেন, সরকার ক্রীড়া প্রতিভাকে লালন করতে পারে, কিন্তু সেই সব প্রতিভাকে খুঁজে বের করা এবং বিকাশ ঘটানোর সম্পূর্ণ কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রকে হাতে হাত মিলিয়ে এই কাজ করতে হবে। আলোচনা শেষে বিলটি ধ্বনি ভোটে বিধানসভায় গৃহীত হয়। 25শে জুন অর্থাৎ আগামীকাল দেশ জুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975-এর 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকেই তুলে ধরা হয়। যদিও পরবর্তীকালে জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র করে নানান মহলে তৈরি হয় বিতর্ক। এবছর কেন্দ্রীয় সরকার 1975 সালের জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক আদিত্য দাস বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং অন্যায়ভাবে বিরোধী নেতা নেত্রীদের কারারুদ্ধ করার ঘটনা ভারতের ইতিহাসে এই 2 বছর অন্ধকারময় সময় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। প্রেস সেন্সরশিপ ঘটেছিল, যেখানে নিউজ পেপারকে আগে দেখাতে হতো গভর্নমেন্টকে পাবলিশ করার আগে, যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিত তবে পাবলিশ করা হতো। প্রচুর নিউজ পেপার যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস, স্টেটসম্যান, ইলাস্ট্রেটেড উইকলি, এদের এগেনস্ট ব্লক করা হয়েছিল। ফরেন করেসপন্ডেন্ট যারা ভারতে ছিল তাদের এক্সপেলড করে দেওয়া হয়েছিল, রেস্ট্রিক্ট করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইট ধরুন আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ পুরো কাটেল করা হয়েছিল। ওই যে 2-3 বছর যেমন কেটেছে ভারতের কালো অধ্যায় একটা, সেইখান দিয়ে আমরা বুঝতে পারি যে এমার্জেন্সির প্রকোপটা কি ছিল।
চলতি সপ্তাহে প্রত্যেক দিনই বর্ষার কারণে রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন। তবে আগামীকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকলেও ২৬ তারিখ থেকে আবার তা বৃদ্ধির সম্ভাবনা। এদিকে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আগামীকাল ও ২৬ তারিখ মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বাগুইহাটি থানার কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে আজ ভোরে আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভোর ৪টে নাগাদ একটি দোতলা বাড়ির একতলায় এই আগুন লাগে। প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোষী প্রয়াত। লন্ডনে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। বাঁহাতি স্পিনার দিলীপ দোষী বাংলা ও সৌরাষ্ট্রর হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। বাংলার অলিম্পিয়ান ভারোত্তোলক লক্ষ্মীকান্ত দাসের জীবনাবসান হয়েছে। হাওড়ায় নিজের বাড়িতে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৬২ সালে তিনি অর্জুন পুরস্কার পান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনার দিন পলাশীতে বোমার আঘাতে ৪র্থ শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। রাজ্য বিধানসভায় তাদের ৪ বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি আজ বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। ইরান অবশ্য এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। ইরান কাতারের আল উদিদে মার্কিন বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতারের আল উদিদে বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন। অপারেশন সিন্ধু অভিযানের আওতায় এক বিশেষ বিমানে মাসাদ থেকে ২৯০ জন ভারতীয় এবং এক শ্রীলঙ্কার নাগরিককে নতুন দিল্লি নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বারাণসীতে সেন্ট্রাল জোনাল কাউন্সিলের ২৫তম বৈঠকে সভাপতিত্ব করবেন। লিডসের হেডিংলেতে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত সংবাদে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই এই সংঘর্ষ বিরতি কার্যকর হবে। কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হানার কিছুক্ষণ পরেই গত রাতে ট্রাম্প এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে তার বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি তাদের লক্ষ্য পূরণ হয়েছে। এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি শুরু হবে। ট্রাম্প ওই বিবৃতিতে আরও জানিয়েছেন কয়েকটি পর্যায়ে এই সংঘর্ষ বিরতি প্রয়োগ হবে। ইরান প্রথমত সংঘর্ষ বিরতিতে উদ্যোগ নেবে, পরে ইসরায়েল প্রথমে ১২ ঘণ্টা ও তারপর ২৪ ঘণ্টা সংঘর্ষ বিরতির মাধ্যমে ১২ দিন ধরে চলা এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এই বিবৃতিতে বলা হয়েছে উভয় পক্ষের সংঘর্ষ বিরতিকালে অপর পক্ষকে শান্ত এবং অন্যের আচরণের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েলের সঙ্গে কোনো রকম সংঘর্ষ বিরতির প্রস্তাব তারা খারিজ করে দিচ্ছেন। এক মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে তাদের সামরিক অভিযানের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন ইসরায়েলে ইরানের মানুষের উপর অনৈতিক অত্যাচার বন্ধ না হলে তেহরানের সংঘর্ষ বিরতিতে সাড়া দেওয়ার কোনো আগ্রহ নেই। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সংঘর্ষ বিরতির প্রস্তাব সম্পূর্ণ মিথ্যা। সাধারণ মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান কাতারের আল উদিদে মার্কিন বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে তাদের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকার আঘাতের এটাই প্রত্যুত্তর। উল্লেখ্য দক্ষিণ পশ্চিম দোহার আল উদিদে পশ্চিম এশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সেনা ঘাঁটি রয়েছে। বিভিন্ন সূত্রের খবর ইরান ইরাকের আইন আল আসাদ ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায়। কাতার ও মার্কিন আধিকারিকরা জানিয়েছেন এই আক্রমণের পর কোনো হতাহতের খবর নেই। কাতার জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখান থেকেই তারা লোকজন সরানোর কাজ শুরু করেছিল। এক মার্কিন প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন ইরানের দিক থেকে আল উদিদ বায়ুসেনা ঘাঁটিতে স্বল্প ও মধ্যম দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। অবশ্যই হামলায় কোনো আমেরিকার পক্ষে ক্ষয়ক্ষতি হয়নি। কাতার তার আকাশপথ বন্ধ করে দেওয়া এবং মার্কিন দূতাবাস আমেরিকার নাগরিকদের নিরাপদ জায়গায় চলে যাওয়ার কথা বলার কয়েক ঘন্টা পরেই এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাওয়া এবং তার পাল্টা প্রতিরোধে কাতারের আকাশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। ক্রমবর্ধমান উত্তেজনাময় পরিস্থিতিতে কাতারের ভারতীয় দূতাবাস সেদেশে বসবাসরত ভারতীয়দের উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করেছে। তাতে বলা হয়েছে এই পরিস্থিতিতে তারা যেন বাড়ির বাইরে না বের হন। বর্তমান পরিস্থিতিতে
যাতে শান্ত থেকে কাতার কর্তৃপক্ষের নির্দেশাবলীর দিকে লক্ষ্য রাখেন। ইতিমধ্যে কাতারের বায়ুসেনা ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার সময় বাহরিন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহীর আকাশপথ সাময়িকভাবে বন্ধ করার পর তা আবার খুলে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন বিদেশ দপ্তর ইসরায়েল ইরানের মধ্যে চলতি সংঘর্ষের প্রেক্ষিতে কুয়েতের জন্য একটি ভ্রমণ সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEAর সঙ্গে সহযোগিতা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয় নিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি একটি বিলে সম্মতি দিয়েছে। প্রস্তাবিত বিলটি সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে বলা হয়েছে, যতক্ষণ ইরান তার পরমাণু কেন্দ্রগুলিকে নিরাপদ বলে মনে করছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক নজরদারি বন্ধ থাকবে। ইরানের আধিকারিকরা জানিয়েছেন, সে দেশের পরমাণু কেন্দ্রগুলিতে হামলার পর নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে আজ নেদারল্যান্ডসের হেগে নেটো জোটভুক্ত রাষ্ট্রগুলির সম্মেলন বসতে চলেছে। ঘটনাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয় বিতর্ক। এই বছর কেন্দ্রীয় সরকার 1975 সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক আদিত্য দাস বললেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং অন্যায়ভাবে বিরোধী নেতা নেত্রীদের কারারুদ্ধ করার ঘটনা ভারতের ইতিহাসে এই 2 বছর অন্ধকারময় সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেন্সরশিপ ঘটেছিল, যেখানে নিউজ পেপারকে আগে দেখাতে হতো গভর্নমেন্টকে পাবলিশ করার আগে, যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিত তবে পাবলিশ করা হতো। প্রচুর নিউজ পেপার যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস, স্টেটসম্যান, ইলাস্ট্রেটেড উইকলি, এদের এগেনস্টে ব্লক করা হয়েছিল। ফরেন করেসপন্ডেন্ট যারা ভারতে ছিল তাদের এক্সপেলড করে দেওয়া হয়েছিল, রেস্ট্রিক্ট করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইট ধরুন আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ পুরো কাটেল করা হয়েছিল। ওই যে 2-3 বছর যেমন কেটেছে ভারতের কালো অধ্যায় একটা, সেইখান দিয়ে আমরা বুঝতে পারি যে এমার্জেন্সির প্রকোপটা কি ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের বারাণসীতে সেন্ট্রাল জোনাল কাউন্সিলের 25তম বৈঠকে সভাপতিত্ব করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ নিয়ে গঠিত এই কাউন্সিল বৈঠকে যোগ দেবেন ওই 4 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যগুলির 2জন শীর্ষমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল নতুন দিল্লিতে উইংস টু আওয়ার হোপস গ্রন্থটির 2য় খণ্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এই গ্রন্থে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রদেয় ভাষণ সংকলিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত যে ঐতিহাসিক পদক্ষেপ করেছে তা সন্ত্রাসবাদীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। अपने सर्वोच्च कमांडर के नेतृत्व में हाल ही में हमारे देश की सेनाओं ने ऑपरेशन सिंदूर के तहत ऐतिहासिक सैन्य कार्रवाई की है और इस ऑपरेशन के सभी उद्देश्यों को हासिल किया है और आतंकियों के मन में भय का संचार करने में भी कामयाबी हासिल की है। खबर सुनছেন आकाशवाणी থেকে। ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস চালু করার নির্ধারিত সময়সীমা আরও 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এবছর 30 সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মী এবং মৃত অবসরপ্রাপ্তদের আইনসম্মত জীবনসঙ্গীরা এর জন্য আবেদন করতে পারবেন। নতুন দিল্লিতে গতকাল ভারতীয় গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাপনার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বুথস্তরীয় আধিকারিক পরিদর্শক বা বিএলও সুপারভাইজারদের 'ত্রয়োদশ দলের প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই অনুষ্ঠানের সূচনা করেন। লিডসের হেডিংলিতে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে 371 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। গতকাল ম্যাচের চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস 364 রানে শেষ হয়। জয়ের জন্য 371 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে বিনা উইকেটে 21 রান করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। ইরান অবশ্য এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। ইরান কাতারের আল উদিদে মার্কিন বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতারের আল উদিদ বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন। অপারেশন সিন্ধু অভিযানের আওতায় এক বিশেষ বিমানে মাসাদ থেকে 290 জন ভারতীয় এবং এক শ্রীলঙ্কার নাগরিককে নতুন দিল্লি নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারাণসীতে সেন্ট্রাল জোনাল কাউন্সিলের 25তম বৈঠকের সভাপতিত্ব করবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।